দাদি কেমন আছো তুমি? অল গুড তো? হাসনার চোখে জল, হাসলেন তবুও। কতদিন মেয়েটা এমন ছোড়া ছোড়া ইংরেজি তিনি শোনেননি। মাথা নেড়ে বোঝালেন, ভালো আছি। তারপর পরপরই নজর পড়ল তুষির বেশভূষার দিকে। সেই কোকড়ানো আলোথালো চুলগুলো এখন তীরের মতো সোজা, পরনে আনারকলি, ঠোঁটে লিপস্টিক, ওড়নাও পড়েছে। বৃদ্ধা অবাক হয়ে বললেন, বু, তোর চেহারা কত বদলাইয়া গেছে। বু, তুই জামা কিনছস? আমার বুড়ে কত সুন্দর লাগে আল্লাহ, একেবারে চাঁদের মতন লাগে। তুষির শুকনো চোখে আকুলতা, সেই সাথে আনন্দ। হাসনা একটু কণ্ঠ চেপে বললেন, এইটা তোর সৌরবাড়ি বু? অমনি শোনা গেল ইয়াসিরের পুরু স্বর। বাতাসের ঝটকায় জ্বলন্ত মোমে যেমন দম ফুরিয়ে যায়, ঠোঁটের হাসিটা সেইভাবে মুছে গেল তুষির। নিয়ে যাবেন মানে? বিটকেলটা কি ওকে তাড়িয়ে দিতে চাইছে? তবে কি ওই সময় মুক্তি বলতে সত্যি উনি এসব বুঝিয়েছিলেন? তনিমা এগিয়ে এলেন তখনই, হেসে বললেন। হাসনা বেশ চমকালো এত অমায়িক ব্যবহার দেখে। তনিমা বসতে বললেন কয়েকবার, কিন্তু অত চকচকে সোফাতে এই ময়লা কাপড়ে বসার সাহস হলো না প্রৌঢ়ার। বিভ্রান্ত নজরে নাতির দিকে চাইল তিনি। তুষি বলল, বসো দাদি, কোনো সমস্যা নেই। তুষি হিয়ার, নো ফায়ার। ইউষা হেসে ফেলল, হাসলো বাকিরাও। ইয়াসির ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলল, টি টেবিলের কাছে এলো, নিজেই জগ তুলে পানি ঢালল গ্লাসে। তুষির ব্যাকুল চোখ বারবার তার পানে ঘুরছে। প্রহেলিকার তাণ্ডবে ভীষণ ফাঁকা হয়েছে মাথাটা। ইয়াসির সত্যি ওকে দাদির সাথে পাঠিয়ে দেবে না তো? তবে কি একটু আগে ভেবে রাখা তুষির ওসব ভাবনা অবান্তর ছিল? কেকটা কেবল শুধুই দায়িত্ববোধ। এতদিনে কি মানুষটা ওকে একটুও পণে ধরেনি? সবাই যে সারাক্ষণ বলে বেড়ায় তুষি দেখতে সুন্দর, এই সৌন্দর্য তবে ইয়াসিরকে এক ফোঁটাও কাবু করতে পারল না। হাসনা হাতটা টানলেন তখনই। বু, আমার পাশে ব। বুকের উতলতা চাপা দিয়ে ঠোঁটে হাসি টেনে বসলো মেয়েটা। ওইসব ভ্রু নাচিয়ে পড়ল, কি তুষি, খুব দাদি দাদি করছিলে, এবার খুশি তো? তুষির ঠোঁটে মেকি হাসি ঝুলছে। উজ্জ্বল মুখ দেখে বোঝার উপায় নেই ভেতরটা ছিঁড়ে যাচ্ছে দুঃসহ কোনো বেদনায়। হাসনা শুধালেন, উনি কেডা? জবাবটা উইসাই দিল একেবারে পেছন থেকে, দুই হাতে তুষির গলা জড়িয়ে ধরে বলল, আমি তুষির বোন। হাসনার হাস্যোজ্জ্বল চেহারা দপ করে নিভে গেল অমনি। ঢোক গিলে এক পলক উইসাকে দেখে তুষির পানে চাইলেন। মুখের দশা লোকাতে কেমন করে হাসলেন তাও। প্রসঙ্গ কাটাতে আঁচলের তলা থেকে বের করে আনলেন স্টিলের টিফিন ক্যারিয়ারে ছোট্ট বাটিটি। কণ্ঠে প্রফুল্ল হওয়ার চেষ্টা। বু, তোর লইয়া আমি শ্যামাই আনছি, খাবি না? খাবো দাদি। হাসনা সানন্দে বাটির ঢাকনা খুললেন। তখনই ওপাশে রান্নাঘর থেকে পায়ের সাথে বেরিয়ে এলেন রেহনুমা। তুষির মাথা ছুঁইয়ে হাসনার চোখ ঠিক সেইখানেই পড়ল। সঙ্গে সঙ্গে মুখের রং বদলে গেল তার। দৃষ্টি থামল, আটকে উঠল অন্তর্পদ। কোথেকে আছড়ে পড়া বাজে যেন চৌচির হলো মাথাটা। বৃদ্ধার শীর্ণ হাত কাঁপে। দুম করে শ্যামাইয়ের বাটি খসে পড়ে মাটিতে। স্টিলের ঝংকারের শব্দে সবার মনোযোগ ঘুরে এলো হেথায়। তুষি ভ্রু ঘুচায়। হতবুদ্ধি বনে মেঝেতে পড়ে যাওয়া বাড়িটাকে দেখলো এক পলক। জিভ নেড়ে কিছু বলতেও পারল না। আচমকাই জ্ঞান হারিয়ে গায়ের উপরে ঢলে পড়লেন হাসনা। হাসনার এই জ্ঞান হারানোর ব্যাপারটা উৎসব আয়োজন মুখরিত বাড়ির পরিবেশটা বদলে দিয়েছে। উদ্বেগ চিন্তিত প্রত্যেকে। সবনে চোখে মুখে পানি ছিটাচ্ছে তনিমা। রেহনুমা এমনিতেই কর্কশ স্বভাবের হলেও মনের দিক থেকে অতটাও খারাপ নন। বৃদ্ধ এক মহিলা জ্ঞান হারালো, তাও গায়ে নাকি খুব জ্বর। হাতে পায়েস টায়েস রেখে লাগাতার বাতাস করছে তিনিও। অয়ন ফিরেছে কিছুক্ষণ হবে। স্টেথোস্কোপ দিয়ে বুকের গতি মাপছেন সে। প্রেশারও দেখছে। একেবারে নিচের দাগে টিকটিক করছে কাঁটাটা। অয়ন আর চোখে তুষির পানি চাইল। কেমন একটা উদ্ভ্রান্তের মতো করছে মেয়েটা। দাদির হাতের তালু ঘষছে, কখনো গাল চাপড়ে ডাকছে, দিশাহারার ন্যায় বলছে, দাদি, ও দাদি, দাদি কি হলো তোমার? ওঠো না দাদি। অয়ন ফোঁস করে শ্বাস ফেলল। সহসা প্রশ্ন ছুড়লেন সৎকর, কেমন দেখলে? জ্বর 103।
উইটনেস থেকে জ্ঞান হারিয়েছে। কিন্তু এতক্ষণ হয়ে গেল, এখনও তো ফিরছে না। দূরে চেয়ারে বসেছিলেন জয়নব, বললেন, বড় বৌমা, একটু সর্ষের তেল গরম করে হাত পায়ে মালিশ করে দেখো। এই বয়সী শরীর এমনিই চলে না, তার উপর জ্বর বোধ হয়, সেই জন্যেই। তনিমা মাথা নাড়লেন। নতুন কাজের মেয়েটার পাশেই ছিলেন, নিজেই বলল। উদ্দিকে রান্নাঘরের পথ ধরল সে। রেনুমা বললেন, ও অয়ন, এখন কি হাসপাতালে নিয়ে যেতে হবে নাকি? অবস্থা দেখে তেমনই তো মনে হচ্ছে ছোট মা। তুষি আটকে উঠল, গতি বাড়ালো তার হাঁক ডাকের। গা ঝাঁকিয়ে বলল, ও দাদি, দাদি তোমার কি হলো? দাদি, সেমাই খাওয়াবেন আমাকে? ও দাদি। উষা পিঠে হাত বুলিয়ে বলল, তুষি শান্ত হও, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। তুষি শুনল না। শক্তপোক্ত মেয়েটা দাদির শোকে গাল গলা ভিজিয়ে ফেলেছে প্রায়। এই চপচপে মেদুর মুখটা এতক্ষণ বিরক্ত হয়ে দেখছিল ইয়াসির। থমকে উঠল এবার। এই চোর, এত কাঁদছো কেন তুমি? এখানে এত কাঁদার কি আছে? তুষি মৃদু তেতে বলল, দেখতে পাচ্ছেন না আমার দাদি অজ্ঞান হয়ে গেছে? এই সময় কাঁদবো না তো কি করব? আপনার সাথে ডান্স করব? ইয়াসির তাজ্জব বনে গেল। তড়িৎ ফুঁসে উঠলেন রেনুমা। আচ্ছা, অকৃতজ্ঞ মেয়ে তো তুমি। যে ছেলেটা নিজে গিয়ে তোমার দাদিকে নিয়ে এলো, তার সাথে এমন তেজ দেখাচ্ছ? তুষি নাক টানলো, হেঁচকে উঠছে। অয়ন বলল, আহ ছোট মা, থামো প্লিজ। এখন ওর মনের অবস্থা ঠিক নেই, দেখছেই তো। ভদ্রমহিলা আর কিছু বললেন না। মুখ বাঁকিয়ে হাত পাখার গতি বাড়ালেন। আপাতত ঘরে এসি চলছে না। হাসনার জ্বর দেখেই বন্ধ করতে বলেছে অয়ন। এই সময় রোগীকে মেশিনের কৃত্রিম বাতাসের চেয়ে হাত পাখার বাতাস বেশ আরাম দেয়। তারপর পকেট থেকে ফোন বের করলো সে। ব্যস্ত গলায় বলল, আমি বরং অ্যাম্বুলেন্সটাকে নিতে যখন হবে, দেরি করে লাভ নেই। তুরন্ত এর হাতটা চেপে ধরল তুষি। না না না, হসপিটালে না নিয়ে দেখুন না এমনি সুস্থ হয় কিনা। ওখানে নিলেই তো সুই দেবে। দাদি এসবে খুব ভয় পায়। তরঙ্গের ন্যায় শান্ত নজরে ওই জায়গাতেই দেখলো অয়ন। তার হাতের উপরে তুষির হাত। অতঃপর মৃদু হেসে বলল, রিল্যাক্স তুষি, আমি আছি তো, এত চিন্তা করো না। ওইসাও তাল মেলালো সাথে। সেটাই তো, প্লিজ তুমি আর কেঁদো না, না হলে এখন আমিও কেঁদে ফেলবো। সোফা সেটের ওই জায়গাটুকুতে তখন মানুষের ভিড়। বাড়ির লোকজনের সাথে অল্প বিস্তর অতিথিরাও রয়েছে। সকলে উৎসুক হয়ে দেখছে সবটা। ইয়াসির এসে চেয়ারে বসল। বিতস্পৃত চোখটা তুষের ওপরে তখনও। কেমন ফ্যাচ ফ্যাচ করে নাক টানছে দেখো, বিড়বিড় করেই বলল বিরক্তিতে, এ নাকি আবার স্ট্রং। দাদি অজ্ঞান হতে কেঁদে কেটে ভাসিয়ে ফেলছে, এমন নাকি কুস্তিও জানে। সাইফুল এতক্ষণে নিচে এলেন, দাঁড়ালেন ভাইয়ের পাশে। সোফায় ঘেরা জটলা দেখে বললেন, কি হয়েছে ভাইজান? তুষির দাদি এসেছিল, এসেই অসুস্থ হয়ে পড়েছে। সে কি, এখন কি অবস্থা? বলতে বলতে ওই পথে তাকালেন তিনি। হাসনার চোখ বন্ধ, মাথা তুষির কোলে। অথচ শীর্ণ মুখখানা দেখেই কেমন যেন কপাল কুঁচকে ফেললেন সাইফুল। অয়ন হাসপাতালে কল করে অ্যাম্বুলেন্স পাঠাতে বলল। তনিমা গরম তেল অনেক আগেই হাসনার হাত পায়ে মালিশ করতে দিয়েছে। এর বেশ কিছুক্ষণ পর নড়েচড়ে উঠলেন বৃদ্ধা। চোখের পাতা পিটপিট করে দেখে ততস্থ হয়ে তাকালো সবাই। তুষি অধৈর্য চিত্তে রাখলো, দাদি, দাদি, দাদি শুনছো? এই যে আমি দাদি, দেখো আমাকে, এই তো আমি। হাসনাকে দেখে মনে হলো বন্ধ চোখ আলাদা করা যেন সব থেকে কষ্টের। আস্তে ধীরে সময় নিয়ে তাকালেন তিনি। তুষি চোখ মুছল। এতক্ষণে তার প্রাণ ফিরল যেন। নাতনির চটচটে চেহারা দেখে অবাক হলেন হাসনা। তুষি তো সহজে কাঁদে না, আজ কাঁদছে কেন? ইস, ওনার জন্যই বুঝি এটা এত ভালোবাসে তাকে। হাতটা বাড়িয়ে বললেন, আমার একটু বিবু। তুষি আর তনিমা ধরে হাসনাকে শোয়া থেকে বসালেন। কুশন রাখলেন পিঠের কাছে। কিন্তু বৃদ্ধার মুখের হাসি, মনের শান্তি দীর্ঘক্ষণ রইল না। রেনুমাকে দেখেই দপ করে নিভে গেল। আবার ভদ্রমহিলা শোধালেন, উষা হতাশ চিত্তে মাথা নাড়ল দুপাশে। এত কিছুর মধ্যেও মায়ের তেরা কথা গেল না। কিন্তু হাসনা নিরুত্তর। ঢোক গিললেন চোখ নামিয়ে। তুষি টের পেল তার
মুঠোয় ধরে রাখা দাদির হাতটা কাঁপছে খুব। উদ্গ্রীব হয়ে বলল, দাদি এত কাঁপছো কেন তুমি? শীত করছে দাদি? হাসনার চোরা নজর তখনও রেনুমাতেই ঘুরছে। টলমলে দেহ, কপালে দরদর করে ঘামছে। ফ্যাসফ্যাস করে বললেন, একটু পানি আমারে। তুষি উঠতে নিলে তনিমা ব্যতিব্যস্ত হয়ে বললেন, আমি নিয়ে আসছি। ইয়াসিরের কপাল বেঁকে উঠল। চোখ ছোট করে লক্ষ্য করলো কিছু। তুষির দাদি বরাবরই ছোট মাকে দেখছে কেন? চেহারায় এত ভয় বা কিসের? তনিমা পানি নিয়ে টকটকে আঙুল বাড়িয়ে ধরলেন হাসনা। মুখে তুললেন কোনো রকমে। মাঝে বারবার ভীত চোখে তাকালেন রেনুমাকে। ইয়াসিরের খটকার দৌড়ে এবার জোরালো ঠোকা পড়ল। ঠোঁট কামড়ে উঠে দাঁড়ালো সে। ঠিক তখনই তাজা বিস্ফোরণের মতো প্রশ্ন ছুড়লেন সাইফুল। আচ্ছা, আপনাকে আমার এত চেনা চেনা কেন লাগছে বলুন তো? কোথায় যেন দেখেছি। হাসনা পানিটা মুখে নিয়েছিলেন সবে, অমনি তো তালুতে পৌঁছে গেল। কেসে উঠলেন, বুক কাঁপছে। আঙুল ঘষে গ্লাস পড়তে নিলে তড়িঘড়ি করে হাত চেপে ধরে ফেলে তুষি। উৎকণ্ঠিত আওয়াজ, তোমার কি আবার শরীর খারাপ করছে দাদি? হাসনা জবাব দিলেন না। আঁচল দিয়ে মুখের ঘাম মুছলেন। আমতা আমতা করে বললেন, আমারে কেমনে দেখবেন? আমি তো বস্তিতে থাহি। না না, সত্যি ভীষণ চেনা লাগছে মনে হচ্ছে। ভাবতে গিয়েই সচকিত হলেন সাইফুল। সবাইকে বললেন, আপনি নূরনগর হাসপাতালের সেই আয়া না? হাসনার বুকটা ছ্যাদ করে উঠল। ফুসফুসের কোনায় আটকে পড়ল শ্বাস। রেনুমা বিস্মিত হয়ে বললেন, সাইফুলের গলার জোর বাড়ল। হ্যাঁ, ওই রাতে যে আয়া ডিউটিতে ছিলেন ওনার সাথে তার খুব মিল। হাসনার চোখ মুখ ফ্যাকাশে হয়ে আসছে। তুষি বলল, কিন্তু আমার দাদি তো হসপিটালে কাজ করে না, লোকের বাড়ি কাজ করে। আর ওই জায়গাটা কোথায়? আমরা তো শুরু থেকে ঢাকাতেই থাকি। আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে। উইশা বলল, বাবা, পৃথিবীতে 7 জনকে একই রকম দেখতে হয়, তাই হয়তো তুমি গুলিয়ে ফেলেছো। না না, এতটাও ভুল হওয়ার কথা না। আমার তো একবার কাউকে দেখলে মনে থাকে। আমার স্পষ্ট মনে আছে একজন আয়া ছিলেন ওখানে, ঠিক ওনার মতোই দেখতে ছিলেন উনি। আম্মা, ভাইজান, আপনাদের মনে নেই পরে যখন আমার মেয়ে চুরি হলো ওই আয়াকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না, সবাই সন্দেহ করেছিল ওই আয়াই চুরি করেছে। ভাইজান, আমি ফোনে বলেছিলাম আপনাকে, মনে নেই আপনার? শওকত বিভ্রান্ত চিত্তে জিভে ঠোঁট ভেজালেন। জয়নব বললেন, আমার মনে আছে, কিন্তু চেহারা ভুলে গিয়েছি, অনেক বছর আগের কথা তো। হাসনার মুখে রক্ত নেই, যুক্তিতর্ক খণ্ডাবেন। কণ্ঠে নেই জোরটাও, যেন আসছে না। তুরঙ্গ আচমকা উদয় হওয়া দূতের ন্যায় বৃদ্ধার সামনে এসে দাঁড়ালো ইয়াসির। তীক্ষ্ণ কঠোর গলায় শুধালো, কি জানেন আপনি? হাসনার বুকে ধস নামলো। ভিতরটা চেপে উঠল গতিতেই। হাসফাস করে বললেন, আমি কি জানবো? কিছু জানি না, আমি কিছু জানি না। ইয়াসিরের স্বরে নম্রতা নেই, না আছে একটুখানি প্রশ্রয়। প্রস্তরের ন্যায় শক্ত মুখে বলল, আপনি বলবেন? আমি লেডি কনস্টেবল ডাকবো। তুষি আশ্চর্য হয়ে বলল, আপনি আমার দাদির সাথে এমন করছেন কেন? ইয়াসির ধমকে উঠল, চুপ চুপ করে বসে থাকো তুমি। শওকতের মেজাজ খারাপ হলো। বিড়বিড় করে বললেন, শুরু হয়ে গেছে এর পুলিশগিরি, যাকে তাকে যখন তখন আসামি বানিয়ে দেয়। তনিমা বললেন, ইয়াসির চড়া কণ্ঠে বলল, কিন্তু আমার তো মনে হচ্ছে অন্য কিছু। আচ্ছা ছোট মা, ওই হাসপাতাল থেকে তোমাদের মেয়ে চুরি হয়েছিল না? কোনোভাবে সেই চুরির সাথে এই মহিলাই জড়িত নয় তো? হাসনার চেহারা লাশের মতো সাদা হয়ে গেল। চোখ যেন ঠিকরে আসার জোগাড়, কিন্তু ছুটে গেল তুষি। দুম করে উঠে ইয়াসিরের মুখোমুখি দাঁড়ালো। কড়া কণ্ঠে বলল, দেখুন, আপনি আমাকে যা ইচ্ছা হয় তাই বলছেন, আমি মেনে নিয়েছি, কিন্তু আমার দাদিকে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা নয়। এই চোটপাট ইয়াসিরের উপরে তেমন প্রভাব ফেলল না। ঠিক তুষির কপালে 2 আঙ্গুল ঠেকিয়ে এক ধাক্কা মারলো। সঙ্গে সঙ্গে ধপ করে আগের জায়গায় বসে পড়ল মেয়েটা। চাইলো হতবুদ্ধি হয়ে। ইয়াসির ভনিতাহীন বলল, এতদিনে নিশ্চয়ই বুঝেছ ইয়াসির আপনার কারো কথা চলো না, কারো কথা শোনো না।
তোমাকে একবার চুপ করতে বলেছি, সো কিপ ইউর মাউথ শাট। হাসনার শ্রাদ্ধোত্তরকর দশা হলো, বুকের গতি ফ্যাসফ্যাসে, প্রলাপ করছে বারবার। আমি কিছু জানি না, আমি কিছু করি নাই। ঘাড় নাড়ল ইয়াসিন। বেশ, আমি তবে থানায় ফোন করছি। যে বাসুক, বাকি প্রশ্ন 14 শিখের ভেতরে হবে। হাসনা আর্তনাদ করে বললেন, ও আল্লাহ, না না, আমারে জেলে দেবেন না, আমি কিছু করি নাই। তাহলে বলুন, বাচ্চা চুরি করে কোথায় পাচার করেন? এটা কোনো চক্র না অন্য কিছু? বলুন। আজ আছড়ে পড়ার মতো দরাজ ধমক, ভয়ে আতঙ্কে উদ্বিগ্নতায় ঝরঝর করে কেঁদে উঠলেন হাসনা। কথায় তার সীমাহীন আহাজারি। আমি চুরি করতে চাই নাই, অভাবে পইরা আমার মাথা ঠিক আছিল না, চাই নাই আমি চুরি করতে। হাসনার কথা কিংবা এই হাহুতাশ হয়তো শূন্য না কেউ। আকাশ ভেঙে মাটিতে থুবড়ে পড়ার মতো বিষয় নিয়ে জয় রইল সবাই। তুষি নিস্তব্ধ হয়ে বলল, দাদি। হাসনা ঝুম বৃষ্টির মতো কাঁদছেন। তারপরে ঝাপসা চোখ জোড়ায় এক প্রস্ত অনুশোচনা নিয়ে তাকিয়ে গেলেন অতীতে। মফস্বল এখানকার 10 গ্রামের মধ্যে মোটামুটি উন্নত হাসপাতালের নাম নূরনগর কেয়ার হসপিটাল ছত্রনাম। সেই 1669 সালে তৈরি। রংচটা দেওয়াল, মরিচা ধরা জানালার গ্রিল আর সাথে বেঁচে এখানকার নিয়মিত দৃশ্য। আর না আছে শহরে আধুনিক কোনো সুবিধা। হাসনা এখানে কাজ করছেন প্রায় বছর 6 গড়াবে। মধ্যবয়স, পড়াশোনা করেননি। এক পরিচিতের মাধ্যমেই আয়ার কাজটা কোনো মতে পেয়েছিলেন তিনি। তখন এপ্রিল মাস, গরম আর রৌদ্রের বুকে টানা 3টে বৃষ্টি হচ্ছে। অথচ গতকাল রাতে এক রোগী বাবু হয়েছে। বকশিস দিলে বাচ্চার ময়লা গাধা আয়নাই ধুয়ে দেয়, আবার শুকিয়ে টুকিয়ে নিজেরাই রেখে যান কেবিনে। সন্ধ্যায় বৃষ্টি নামতেই হাসনা করিডোরের বারান্দায় কাপড় তুলতে এলেন। রিসেপশনে তখন এক নতুন পেশেন্ট এসেছে। পেটটা অতিরিক্ত উঁচু, গলা কাটা মুরগির মতো ছটফট করছিলেন নারীটি। বাবা মায়ের অবস্থার চিন্তায় ছোটাছুটিতে ততোধিক খারাপ। হাসনা আগ্রহ দেখালেন না। কাপড় নিয়ে যেতে যেতে শুনলেন, হাসপাতালের আয়া 3 জন। একজন ছুটি নিয়েছেন পরশুদিন। আজকে রাতের ডিউটি হাসনার। ওটি তৈরির কাজ এগিয়ে দেয় সহ ব্যথায় কাতরাতে থাকা রোগীকে তৈরি করলেন তিনি। রোগীর তখন মরমর অবস্থা। বাচ্চা হওয়ার পর ফের তার ডাক পড়ল ওটিতে। গিয়ে দেখলেন যমজ বাচ্চা হয়েছে, তাও আবার আলাদা আলাদা চেহারা। বাচ্চার গায়ের নোংরা পরিষ্কারের সময় দীর্ঘশ্বাস ফেললেন হাসনা। একেবারে ছোট্ট, গায়ে মাংসও নেই, ওজনও কম। আরে মনে হয় মাস ফুরাবার আগেই হয়ে যাবে সে শেষ। নার্সের মধ্যে শিউলি ছিলেন সেই দিন, বাকিরা অন্য ডিউটিতে। দুটোর একটাকে শিউলি কোলে নিলেন, অন্যটাকে তিনি। পরিবারের লোকজন বাইরেই দাঁড়িয়ে। রোগীর বাবা মা, তার স্বামী আর এক 10-11 বছরের বাচ্চা ছেলে দাঁড়িয়ে। সাথে আরেক মধ্যবয়সী নারী আছেন চিন্তায়, উত্তেজনায় প্রত্যেকের মুখে বিবর্ণ। ওনাদের দেখেই পুরুষ লোকটি শুধালেন, আমার স্ত্রী কেমন আছে? শিউলির মুখ থমথমে। হাস সহিত বললেন, ভালো। ভদ্রলোক হাত পাতলেন বাচ্চাটি নিতে, কিন্তু দিলেন না তিনি। এখন কোলে দেওয়া যাবে না, আপনারা বাচ্চার মুখ দেখে রাখুন। ওদের এক্ষুনি আইসিইউতে শিফট করতে হবে। শ্বাস ঠিকঠাক পড়ছে না, দেরি করা যাবে না। শুধু আপনাদের এক ঝলক দেখাতে এনেছি। উজ্জ্বল মুখগুলো শুকিয়ে গেল অমনি। মধ্যবয়সী রমণী আর্তনাদ করে উঠলেন, সে কি? তাহলে বৌমা এখন কেমন আছে? দেখুন, অবস্থা সব দিকেই খারাপ, বুঝতেই পারছেন। ম্যাচিউর বেবি, কত রকম কমপ্লিকেশন হয় যে এদের বলে বোঝানো যাবে না। পাশের কিশোর হয়তো এত শত বুঝলো না। ছোট ক্যামেরাটা নিয়ে বলল, দূরে থেকে ছোঁয়া যাবে না কিন্তু। ছেলেটা ছবি তুলল, এরপরে চলে গেলেন তিনি। হাসনা পিছু পিছু চললেন। শিউলির কোলের বাবুটা একেবারেই আধমরা হয়ে আছে। তার কোলেরটা অন্তত চোখ খুলেছে একটু পরপর। আস্তে ধীরে সন্ধ্যা পেরিয়ে রাত হলো। হাসনা পুরনো কর্মী বলে বেশ বিশ্বস্ত এখানকার। শিউলি আইসিইউর বাইরে এসে বললেন, আমার আজ শরীরটা এত খারাপ লাগছে, আবার ডিউটি পড়েছে এখানে, এত ঝামেলা ভালো লাগে না। তুই আমার সাথে সাথে থাকিস। এসে বললেন,
শরীর খারাপ কে? বৃষ্টিতে ভিজছেন? হ্যাঁ, কাল বিকালে ঠান্ডা লাগছে, চা এনে দিতে পারবি? দেন। ব্যাগ খুলে টাকা দিলেন তিনি। হাসনা সিঁড়ি বেয়ে নামার সময় মুখোমুখি এক ভদ্রলোক পড়ল। ওপরে উঠছিলেন তিনি, সবে গিয়ে শুধালেন, খালা, বাচ্চারা কেমন আছে এখন? আমি কইতারি না, আমারে কি ওনে ঢুকতে দেয়নি? লোকটার মুখখানা পাংশুটে দেখালো। ছোট্ট শ্বাসে বললেন, ও। হাসনা বললেন, সন্ধ্যাতেও কতটি কাম করলাম, আপনা গো বকশিস দিলেন না? দেব খালা, মন মেজাজ ভালো নেই, যাওয়ার আগে ঠিক দিয়ে যাব। হাসনা নেমে এলেন। চায়ের দোকান হাসপাতালের গেটের বাইরে। প্রায় মধ্যরাত অবধি খোলা থাকে এটা। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, মাথায় ছাতা মেললেন হাসনা। চা নিয়ে ফেরার ফাঁকেই আচমকা অদূর থেকে একটা নারী কণ্ঠ ডাকে, এই শোনো। ধীরে চাইলেন তিনি। গেট ছাড়িয়ে আরেকটু ওপাশে একটা সাদা গাড়ি দাঁড়িয়ে। জানালার কাজটা তরতর করে নামতেই বড় সুশ্রী একটা মুখ বেরিয়ে এলো বাইরে। পরপরই নেমে দাঁড়ালেন নারীটি। ওপাশ থেকে তড়িৎ গতিতে এসে মাথার উপরে ছাতা ধরলেন ড্রাইভার। নারীটি হাত নাড়তেই বিভ্রান্ত চিত্রে এগিয়ে গেলেন হাসনা। এক পলক আপাতমস্তক দেখলেন তার। পরনে জর্জেটের শাড়ি, চোখে কালো চশমা, গা থেকে কি যেন সুঘ্রাণ আসছে। কিছু কইবেন? নারীটির চোখ হাসপাতালের দিকে। শুধালেন, আজ রাতে ডিউটি তোমার? যে। কত বেতন পাও এখানে? কেন? আগে উত্তর, তারপর প্রশ্ন। কথা যেন বড্ড ধার। একটু গুটিয়ে গেলেন হাসনা, বললেন, 3000। নারীটি কেমন বিদ্রুপ করে হাসলেন। পরপরই ব্যাগ থেকে হাতিয়ে আনলেন একটা মোটা অঙ্কের বান্ডিল। হাসনার ভ্রু তালু ছাড়িয়ে গেল। এত টাকা! সেই চকচকে চোখের দিকে চেয়ে বললেন তিনি, এখানে পুরো 30,000 আছে। যদি আমার একটা কাজ করে দাও তবে এই পুরো টাকাই তোমার। হাসনা হাঁ করে বললেন, আমার কি কাম করতে হইব? নারীটি সানগ্লাস খুললেন। গোলক ধাঁধার মতো অন্যরকম দুটি চোখ। ফোন ঘুরিয়ে একটা ছবি দেখিয়ে বললেন, এর বউ আজ এখানে ভর্তি হয়েছে, এতক্ষণে বাচ্চাও হয়েছে বোধহয়। দেখেছো একে? হাসনা চিনে ফেলেন। একটু আগে তো সিঁড়িতে দেখা হলো। ঘাড় নাড়তেই বললেন, ওই বাচ্চাটা আমার চাই। আটকে উঠলেন হাসনা। বাচ্চা নিয়ে কি করবেন? অমনি জ্বলন্ত চোখ চাইলেন তিনি। সেই কৈফিয়ত তোমাকে দেব না। যেটা বলছি করতে পারবে কিনা বলো, নয়তো আমি অন্য কাউকে। বলতে বলতে বান্ডিল নাড়ছিলেন নারীটি। টাকার কচকচে শব্দটা হাসনার মাথায় ঝিম ধরিয়ে দিল। বড়সড় করে উঠলেন, পারমু পারমু। নারীটি হাসলেন, গুড বয়, গুড। যাও তবে। হসপিটালের পেছন দিয়ে যে সরু রাস্তা গিয়েছে, আমি সেখানে অপেক্ষা করব। রাত শেষ হওয়ার আগে আসবে। আর হ্যাঁ, কাকপক্ষীও যেন টের না পায়। হাসনার মাথা নেড়ে হাঁটা ধরলেন। কাপের চা তখন শরবত হয়ে গিয়েছে। কিন্তু একটা কথা বুঝতে পারছেন না, বাচ্চা তো দুটো হয়েছে, উনি একটার কথা বললেন কেন? চায়ে চুমুক দিতেই নাক ছিটকে ফেললেন শিউলি। কি চা এনেছিস? এ তো পুরো পানি হয়ে গেছে। এই চা খেলেও যা, না খেলেও তা। বৃষ্টি পড়ে, আমার কি দোষ? হতাশ চিত্তে কাপ রেখে দিলেন শিউলি। হাসনা কাচের এড়াল থেকে উকি দিয়ে বাচ্চা দুটোকে দেখলেন। এখান থেকে কোনটা নেবেন বুঝতে পারছেন না এখনো। ঘড়িতে রাত 12টা ছাড়িয়েছে। মফস্বল এই রাতটাই যেন অনেক। ততক্ষণে ডিউটি শেষ করে বিদায় নিয়েছে অনেকেই। হাসপাতালে এখন কোনো বড় ডাক্তার নেই। হাসনা এক পলক সতর্ক নেত্রে করিডোরটা দেখলেন। রোগীর বাড়ির লোক ছিল 4 জন, আর একটা বাচ্চা ছেলে ছিল সাথে। তার মধ্যে 3 জনকে দেখা যাচ্ছে না। রোগীর স্বামীও তো নেই। এই সুযোগ। পেছন ফিরে দেখলেন ভেতরের টেবিলে বসে চিমোচ্ছেন শিউলি। হাসনা দরজায় মুখ বাড়িয়ে বললেন, আপা, শরীর কেমন লাগে এখন? ভালো না রে, একটু ঘুমাতে পারলে ভালো হতো। তাইলে ঘুমান, আমি এদিক দেখতাছি। না থাক। আরে আসেন তো, আরাম কইরা 1 ঘন্টা সোফায় ঘুমান। কিছু লাগলে আমি দেখামু, আর কেউ আইলেও আপনারে উঠাইয়া দিমু। শিউলি বললেন, পারবি? হ্যাঁ। উঠে এলেন তিনি। সচেতন কণ্ঠে বললেন, ভেতরে যাস না, স্যার বারবার বলে গেছে হাইজিনিক মেনটেন করতে। এখানেই বসে খেয়াল রাখিস। আচ্ছা। শিউলির মূল ডেস্ক
যেখানে তার পাশে 2 সিটের সোফার ওপরে কাত হয়ে শুয়ে পড়লেন তিনি। হাসনা বিজয়ী হাসলেন। অপেক্ষা করলেন ঘুম গাঢ় হওয়ার। হাসপাতালে পেশেন্টদের জন্য আলাদা কম্বল বালিশ রাখা থাকে। চপল পায়ে সেখান থেকে একটা কম্বল নিয়ে এলেন তিনি। এদিকে ওদিকে ভালো করে দেখে আস্তে করে ঢুকলেন ভেতরে। যে বাচ্চাটা টুকটাক নড়ছিল কোলে নিলেই সেটাকে। তারপরে পা টিপে টিপে বেরিয়ে এক ছুটে বেরিয়ে গেলেন বাইরে। সরু রাস্তার বুকে সেই সাদা গাড়িটি সত্যিই দাঁড়িয়ে আছে। পাশে আরও একটু মাঝারি সাইজের মাইক্রো। হন্তদন্ত পায়ে এসে দাঁড়ালেন হাসনা। নারীটি গাড়ির ভেতরে বসে জানলার কাজ নামানো। ওনাকে দেখেই হাসলেন। প্রসন্ন চিত্তে বললেন, এসেছো তাহলে, তোমার জন্য অপেক্ষা করছিলাম। হাসনা হাঁপাচ্ছেন। ফিসফিস করে বললেন, অনেক কষ্টে আনছি, ধরা পড়লে আমি শেষ। করবে না, এখানে সিসি ক্যামেরা নেই। মুখে স্বীকার না করলে কোনো প্রমাণই তোমার বিরুদ্ধে। হাসনার এসব জানা, যদিও তিনি অন্য চিত্তেই করেছেন। চুপচাপ বাচ্চা এগিয়ে দিতে গেলে শক্ত চিবুকে মুখ ঘুরিয়ে নিলেন নারীটি। আঙুল তাক করে দেখালেন, ওর কাছে দাও। সামনে থেকে এক হাট্টাগাটা লোক এগিয়ে এলেন। হাসনা কোলে দিতেই গায়ের ওপরে বান্ডিল ছুঁড়ে মারলেন নারীটি। তর্জন দিলেন ভারী স্বরে, যাও এবার। মাথা নেড়ে হাঁটা ধরলেন হাসনা। শুনতে পেলেন তক্ষুনি, ধারে কাছে কোথাও নদী আছে? পুরুষ কণ্ঠ বলল, আছে ম্যাম। ফেলে দিয়ে এসো। তুরন্ত হাসনা থমকে দাঁড়ালেন। বিকট চোখে ফিরে তাকালেন পেছনে। নাইটির গাড়ির ইঞ্জিন চালু হয়েছে। যেতে যেতে বললেন, কাজ শেষ করে আমাকে জানাবে। হাসনার বুকে ভূমিকম্প নামল। ফেলে দেবে মানে? কি ফেলবে? বাচ্চাটাকে না তো? ততক্ষণে পুরুষ দুজন কম্বলে পেঁচানো বাচ্চা নিয়ে মাইক্রোতে উঠে গেছে। ইঞ্জিনের শব্দে হাসনা ছিটতে পারলেন ধ্যান থেকে। পরপরই মনে হলো এই বাচ্চা তিনি চুরি করেছেন। পাপ তো এমনিতেই কিছু কম নেই, তাই বলে খুন? এই যে মহাপাপ। একটা নিষ্পাপ শিশুর খুন হবে জেনেই কিভাবে চুপ করে থাকবেন তিনি? সঙ্গে সঙ্গে ছুটলেন হাসনা। ভাগ্য সহায় থাকায় সামনের বেবি ট্যাক্সি পারল। হাত নাড়া মাত্রই দাঁড়ালো সামনে। ড্রাইভার মুখ বের করে শুধালেন, ওই গাড়িটার পিছে লন, যত টাকা লাগে দিমু, তাড়াতাড়ি করেন। মাইক্রো একদম নদীর তীরে এসে ভিড়ল। শুনশান জায়গায় সাই সাই বাতাসের শব্দ যেন গায়ে কাটা ফোটার মতো। একদিকে জনবসতি, অন্যদিকে জঙ্গল। মোটামতো লোকটা বাচ্চা কোলে নিয়ে নামলেন নিচে। নদী তখন উত্তাল, ঢেউয়ের তোড় সাংঘাতিক। তার মধ্যে বাচ্চাটাকে ছুঁড়ে ফেলতে গিয়েও থমকালেন তিনি। বললেন, এত ছোট বাচ্চা কেমনে মারি কন্তকালু? হাত কাঁপছে। আমারও ভালো লাগতেছে না, কিন্তু টেকা নিলে কাম তো করণ লাগবো। মাইলা মানুষ কত রহম দেয় দেখোস না কেমনে এইটুকু বাচ্চা মারতে কইল। আবার কমিশনারের মাইয়া কাম না করেও তো ধরবা আমগ। একটা কাম করি ওস্তাদ, বাচ্চাটা এইখানে রাইখা যায়, একদম কুল পারে। যে ঢেউ আইতেছে নিজেই ভাইসা লইয়া যাইব, আমগরে মারানো লাগবো না। আবার কামও হইল, কি কন? এটা ভালো বুদ্ধি। কোল থেকে নামিয়ে বাচ্চাটিকে তীরে রেখে দিলেন তিনি। ফোঁস করে শ্বাস ফেলে ফির উঠে গেলেন গাড়িতে। 10 সেকেন্ডের মাথায় চিলের মতো ছো মেরে বাচ্চাটাকে কোলে তুললেন হাসনা। থামলেন না, ছুটলেন ঝড়ের মতো। কালুর চোখ পড়লো একপাশের ভিউ মিটারে। চেঁচিয়ে উঠল, ওস্তাদ, ওই বেটি বাচ্চা লইয়া যাইতেছে। ধর ধর, বেটিটা ধর। বেবি ট্যাক্সি দাঁড়িয়েছিল ওপাশে, কিন্তু ওদের নেমে আসতে দেখে দিক দিশা খুইয়ে ফেললেন হাসনা। উম্মাদের মতো ছুটে ঢুকে গেলেন জঙ্গলে। ওরা দুইজন পেছন পেছন কিছু পথ এসে থামলো। চেয়ে দেখলো চারপাশে অন্ধকার ছাড়া কোথাও কিচ্ছু নেই। বড় বড় বাঁশের ঝাড়ের ফাঁক গলে ধেয়ে আসা ব্যাঙের ডাকে আরো ভুতুরে লাগছে সব। কালু বলল, কই গেল ওস্তাদ? কোন দিকে যামু অহন? কালু মিনসে গলায় বলল, আমি তো আপনারে ভালো লাগাই কইছিলাম। চুপ, কথা না কইয়া তাড়াতাড়ি ল। কোন জায়গায় সাপ পুকুর আছে? ছবল দিলে একেবারে শেষ। কালু মাথা নাড়ল। দুজন ফেরার পথে রওনা করলো সহসা। এতক্ষণে মোটা গাছের আড়াল থেকে বেরিয়ে এলেন হাসনা। বুকে হাত দিয়ে শ্বাস ফেললেন স্বস্তির। চারপাশের অন্ধকার দেখে এক পলক চাইলেন বুকে পেঁচানো বাচ্চাটার পানে। এখন একে নিয়ে কি করবেন তিনি? কথা শেষ করে হাউমাউ করে কেঁদে উঠলেন বৃদ্ধা। বিলাপ করে বললেন, আমি জানি আমি পাপ করেছি, কিন্তু বিশ্বাস করেন
আমি ইচ্ছা কইরা এই কাম করি নাই। আমার টাকার খুব দরকার আছিল তখন। আমার একটা মাত্র পোলা, কত ধার দেনা কইরা সৌদি পাঠাইছিলাম। যাওয়ার সময় কইছিল, আম্মা আমি বিদেশ যাইয়া সব দেনা শোধ দিমু, পারলে সব দেনা শোধ দিমু। পারে নাই। একদিন খবর পাইলাম কাম করতে গিয়া মেশিনের তলায় পড়ছে। টাকার অভাবে লাশটা পর্যন্ত পাই নাই আমি। আমার স্বামী নাই, ওই একটাই পোলা। চিন্তা করছি ওই মহিলারে বাচ্চা দিয়া আমি হাসপাতালে যাইয়া বসমু, চেঁচামেচি করমু, একজন বাচ্চা নিয়ে গেছে ভান করমু। আমি দেখছি ধরতে চাইছি, কিন্তু পারি নাই। আর অন্যদিকে ওই টাকা দিয়া ওলার লাশ আনমু দেশে। কিন্তু যখন আমি তুষিরে মারার কথা শুনছি, আমি থাকতে পারি নাই। আমার আল্লাহ আমারে টিকতে দেয়নি। ওরে বাঁচাইয়া আমি খুব চিন্তায় কইরা গেছিলাম। জানতাম আমারে না পাইয়া সবাই খুঁজবো, বাড়ি পর্যন্ত আইব। যদি পুলিশে দিয়া দেয় ফাঁসি হয় আমার, সেই ডরে আমি ওরে লইয়া ঢাকা পলাইয়া আসলাম। ভাবলাম ওরও এখন কেউ নাই, আমারও কেউ নাই। তারপরে তো বুকে আগলাইয়া মানুষ করলাম ওরে। হাসনা চোখ মুছে রেহনুমার দিকে চাইলেন, বললেন, আপনি বিশ্বাস করেন আমি কখনো আপনার মাইয়ার এক ফোঁটা অযত্ন করি নাই। নিজে না খাইলেও ওরে খাওয়াইছি, নিজে সেরা তেনা ফিন্দা ওরে ভালোটা ফিন্দাইছি। ওরে কোনো দিন বুঝতে দেই নাই ও আমার রক্তের কেউ না। কি বু, তুই ক আমি মিথ্যা কইতাছি? তো সে উত্তর দিল না, বাকরুদ্ধের মতো ফ্যাল করে চেয়ে রইল শুধু। গোটা বসার ঘরে এতগুলো মানুষ, বাড়ির লোক থেকে অতিথিরাও, অথচ কারোর একটা শব্দও নেই। প্রত্যেকে স্তব্ধের ন্যায় সব কথা শুনলেন। বিমূঢ় বনে দেখলেন হাসনাকে। সাইফুলের ঠোঁট কাঁপছে, টালমাটাল হাত পা, চোখে জল নিয়ে থেমে থেমে পড়লেন, এর মানে তুষি আমার মেয়ে? জয়নব বিমূর্ত বনে বললেন, আমার নাতনি তাহলে তুষি? অথচ এতদিনে আমরা কেউ বুঝলাম না। উইশা ঠোঁট নাড়ল জ্বরের ন্যায়। তুষি আমার সেই বোন। হাসনা কাঁদতে কাঁদতে মাথা নাড়লেন, হাত জোর করে বললেন, আমারে আপনারা মাফ কইরা দেন, আমি অসহায়। এই বয়সে আমারে জেলে দিয়েন না। তার কান্না বোধ হয় কারোর মাথা অব্দি ঢুকলো না। সবার কথার মাঝেই তীরের মতো ছুটে এলেন রেহনুমা। দুহাতে তুষির মুখটা তুলে এলোপাথারে চুমু খেলেন, গালে, কপালে, মাথায়। শেষে বুকের সাথে শক্ত করে চেপে ধরলেন মাথাটা। হেঁচকি তুলতে তুলতে বিড়বিড় করে বললেন, আমার মেয়ে, আমার মেয়ে, ও আমার মেয়ে। অথচ তুষির রা নেই, এক ফোঁটা নরম নেই চোখের পাতায়। একটা প্রাণহীন পাথর হয়ে বসে রইল শুধু। উইশা, তনিমা সবাই কাঁদলেও বুক ফুলিয়ে হাসলো অয়ন। তুষি চাচ্চুর মেয়ে, এর মানে একদম ওদের আপনজন। ছেলেটা হাস্যোজ্জ্বল মুখে কিছু একটা ভাবলো, তারপরে দুমদাম পায়ে বাড়ি ছাড়লো আবার। কিন্তু চোখ বুজে শ্বাস ফেলে শব্দসূচক শব্দ করলো ইয়াসির। হাসনাকে ওসব কথা ও আন্দাজেই বলেছিল। মৃতার চোখে মুখে ভয় আর সাইফুলের কথার জোরে। কিন্তু কেঁচো খুঁজতে গিয়ে যে সাপ বেরো যাবে কে জানতো? এই চোর এবারের মেয়ে হলেও এখন গোটা গল্প পাল্টে যাবে। এখন থেকে সারা জীবনের জন্য এখানেই থাকবে মেয়েটা। উফ, সবারই তো কান্না ভেজা আনন্দের মাঝে শুধু নিশ্চুপ দাঁড়িয়েছিলেন শৌকত। ভদ্রলোকের চোখে মুখে এক অহেতুক শঙ্কা। বারবার ভিজে ঠোঁটে চুবিয়ে কেমন থমথমে হয়ে রইলেন তিনি। সাইফুল চশমা খুলে চোখের জল মুছলেন। হারিয়ে যাওয়া মেয়ের জন্য কতকাল রেহনুমার আহাজারি স্বচক্ষে দেখেছেন তিনি। প্রতিটা রাত নারীর হাহাকারে কেটেছে। তিনিও কি কম সুখী ছিলেন? এক মেয়েকে দেখলেই তার বুক পড়ে যেত। মনে পড়তো অন্য মেয়ের কথা। পৃথিবী সত্যিই গোল, না হলে যে মেয়ের জন্য বুড়ি শুদ্ধ সবাই হাহুতাশ করে বেড়াতো, সেই মেয়ে কিনা নিজে থেকেই তাদের কাছে এসেছে, তাও আবার তার ভাইজানের ছেলের বউ হয়ে। ভদ্রলোকের কপালে ভাঁজ বসলো হঠাৎই। সচেতন কণ্ঠে বললেন, কিন্তু ভাইজান, আমার তো কোনো শত্রু নেই। তাহলে কে আমার মেয়েটার সাথে এমন করতে চাইছিল বলুন তো? ওই মহিলাই বা কে? প্রশ্নের উত্তর এলো না। তবে মন্থন বেগে বাবার পানে ঘাড় বাঁকা করে চাইল ইয়াসির। নীরস
তার চাউনি, তার শান্ত ক্ষোভ। শওকতও ফিরলেন একই সময়। ইয়াসিরের চিকন চোখ দুটোয় যেন ধিক্কার, ঘৃণার সাথে দুর্বোধ ক্ষুব্ধতা এসে মিশেছে। শওকত চেয়ে থাকতে পারলেন না। অপরাধ বোধের সঙ্গে ঘাবড়ে যাওয়া চিহ্নটাও মুখের রেখায় কিলবিল করে উঠল। ঢোক গিললেন তিনি। ইয়াসির একটা টু শব্দও করল না, শুধু চেয়ে রইল নিষ্প্রাণ শিলার মতো। ছেলের চোখে ওই তপ্ততায় শওকতের মুখটা নিচু হয়ে গেল ক্রমেই। গলার ভাঁজে মাথা নুইয়ে নিলেন তিনি। অথচ কেউ কিছু জানো না, বুঝো না। শুধু ঘরের ছায়ায় ছড়িয়ে পড়ল দৃষ্টির সাথে দৃষ্টির এক নীরব লড়াই। সময় পেরোলেও কান্নাকাটির দৃশ্য এখনও শেষ হয়নি। জল তখন প্রায় প্রতিটি মানুষেরই চোখে। সাইফুল থেকে রেহনুমা, জয়নব, সবার কান্নায় ঘরের পরিবেশ বড্ড ভারী হয়ে উঠল। শুধু মাথায় বাজ পড়ল আইরিনের বিষয়ে। মেয়েটার চোখ সাদা হয়ে বসেছে, ঠোঁটজোড়া আলাদা হয়েছে দুই প্রান্তে এসে। শেষমেশ চোরটা কিনা এই বাড়িরই, যাকে ও বস্তির কিট বলে বলে দিন রাত গালাগালি করেছে, সে এখন ছোট মামার নিজের মেয়ে। আইরিনের কপালে হাত পড়ার অবস্থা। হায় হায়, আগে তো সব সময় ছোট মামি ওর পক্ষেই থাকতো, এখন তো তাও থাকবে না। এবার তাহলে ও তুষিকে বাড়ি থেকে তাড়াবে কী করে? ইয়াসিরের জীবনেই বা ও ঢুকবে কী করে? রেনুমা বড্ড শক্ত করে তুষিকে বুকে চেপে রেখেছেন, পাছে ছেড়ে দিলেই মেয়েটা পালিয়ে যায় যদি। অথচ এখনও মূর্তির মতো বসে রইল তুষি, তার নিষ্প্রবাহ চোখ জোড়া অবিশ্বাস। শূন্য মস্তিষ্ক যেন মেনে নিতে পারছেই না আচমকা সামনে এসে দাঁড়ানো এই সত্যিটাকে। ওই ফর্সা সুশ্রী মুখটায় কিছুক্ষণ চোখ সরু করে চেয়েছিল ইয়াসের। হঠাৎই চাউনি বদলালো, রুক্ষ থেকে নরম হলো অক্ষিকুট। তারপর চট করে দৃষ্টি মেঝের বুকে নামিয়ে আনল সে। ছোট শ্বাস ফেলে লম্বা পায়ে রওনা করলো ঘরে। আইরিনের বিষম চোখে সেই প্রস্থান দেখল। এবার তুষির স্ট্যান্ডার্ড বদলে গেছে ওর পরিচয়। এখন কি তাহলে ভাইয়া ওকে বউ বলে মেনে নেবে? তবে ওর কি হবে? ওর সামনে তুষিকে নিয়ে এক ঘরে থাকবেই আসে। ভাবতেই মেয়েটার চোখ ঘোলা হয়ে এলো। মানসপটে ভেসে উঠল করুণ এক দৃশ্য। হঠাৎই রাতে বালিশ কাঁথা নিয়ে কোথাও একটা রওনা করেছে তুষি। আইরিন সামনে পড়লো আচমকা, জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ? তুষি ভাবসাব নিয়ে বলল, আমার স্বামীর ঘরে। আজ থেকে আমি ওখানেই থাকবো। গর্জে উঠল আইরিন। না, ওই ঘরে তুমি যাবে না, ওটা আমার ঘর, আমি থাকবো। তুষি শুনল না। ওর চোখের সামনে দিয়ে ড্যাং ড্যাং করে পা বাড়ালো। সহসা পিছু ছুটল আইরিন, কিন্তু শেষ রক্ষে আর হলো না। ইয়াসিরের ঘরে ঢুকে ওর মুখের উপরে ধড়াম করে দৌড় আটকে দিল তুষি। ঝড়ের বেগে ঢুকতে গিয়ে দরজার কাঠে কপাল ঠুকে গেল আইরিনের। এক ধাক্কায় হাত পিছনে ছুটে পড়ল সে। আইরিন ছলকে ওঠে, পা হড়কে পড়তে নিলেই শক্ত করে মুঠোয় আঁকড়ে ধরে শিরের হাতল। তারপর হকচকিয়ে দেখে চারপাশে। ও, এটা স্বপ্ন ছিল, কিন্তু এই স্বপ্ন সত্যি হতে কতক্ষণ? রেনুমা বারবার তুষিকে বুকের সাথে ধরছেন, আবার চুমু খাচ্ছেন। তনুমা আঁচলের চোখ মুছে হাসলেন, বললেন, ওরে ছোট, মেয়েটাকে ছাড়, এখন আমাদের একটু সুযোগ দে। ভদ্রমহিলা অস্থির কণ্ঠে বললেন, একদম ছাড়বো না আপা, জন্মের পর ওকে প্রথম বুকে নিলাম আমি, কেন ছাড়বো বলো তো? তুমি শুনেছো আপা, ও আমার মেয়ে। এতদিন যে মেয়েকে আমি জানো তাই বলে কথা শুনিয়েছি, সে নাকি আমার নিজের মেয়ে। এতটা কাকতালীয় কখনো হয় বলো তো? সাইফুল হাসলেন, বললেন, কিন্তু মেয়েটার বাবাও তো দাঁড়িয়ে আছে মেয়েকে বুকে নেবে বলে, একটু তো সুযোগ দাও। না, একদম না, আগে আমি মন ভরে ওকে আদর করব, তারপর। তুষি একদম সোজা হয়ে বসেছিল, নিষ্প্রাণ চোখ ঘুরিয়ে মায়ের দিকে চাইল এবার। তারপর আস্তে করে গা থেকে ছাড়িয়ে দিল হাত দুটো, খুব আস্তে অথচ স্পষ্ট গলায় বলল, আপনি আমার মা নন। রেনুমা প্রথমে বোঝেননি, কথা জড়িয়ে এলো। কি বলছিস মা? তুষি শক্ত জবাব, আমার মতো চোর ছ্যাচড়ার তো আপনি পেটে ধরতেই পারেন না, তাহলে আমার মা হবেন কি করে? রেনুমা থমকে গেলেন, বলতে নিলেন, তুষি আমি। মেয়েটা শুনল না, কেমন ঝট করে ছুটে এসে তনিমার সামনে দাঁড়ালো, ছটফটিয়ে বলল, আমি আপনাকে মা ডাকবো, আপনি আমার মা হবেন? রেনুমার মুখ
বুকটা ভেঙে গেল। ভেজা চোখ শুকিয়ে শূন্যের মতো চেয়ে রইলেন তিনি। তনিমা ভারী অপ্রস্তুত হয়ে পড়লেন। টেনে টুনে হেসে বললেন, তুষি, মা এরকম একটু একটু। মেয়েটার গলার জ্বর বাড়ল। মাঝপথে অধৈর্য হয়ে পড়ল। ডাকতে দেবেন কিনা বলুন, না দিলেও কোনো অসুবিধা নেই। তুষির মা ছাড়া বড় হওয়ার অভ্যাস আছে। ওর বাহু দুটো নরম হাতে ধরলেন তনিমা। বোকা মেয়ে, কেন দেব না? তুমি তো আমারও মেয়ে। তুষির কণ্ঠ ভিজে এলো। তাহলে একটু জড়িয়ে ধরুন। এতদিন তো অন্যভাবে ধরেছেন, আজ নিজের মেয়ে ভেবে ধরুন। সত্যিকারের একজন মা কেমন হয় আমি আপনাকে ধরে অনুভব করতে চাই। তনিমার চোখ ফের ছলছল করে উঠল। দুহাত বাড়িয়ে ওকে বুকে টেনে নিলেন। সঙ্গে সঙ্গে হু হু করে কেঁদে উঠল তুষি। টানা উড়ে বেড়ানো কালো মেঘ ফেটে হুট করেই নেমে আসা বৃষ্টিটা যেমন হয়, তার কান্নায় ঠিক যেন সব কিছুর বাঁধ ভেঙে গেল। মনে হলো কত হাহাকার, কত চাপা কষ্ট লুকিয়ে এখানে। কি ভীষণ ভয়াবহ আর্তনাদ মেয়েটার কণ্ঠ ফুরিয়ে ছিটকে এলো বাইরে। তার অন্ত হয়তো নেই। পরপরই সেখানে ছুটে এসে ভিড়ে গেল উইশা। পেছন থেকে হাত ছড়িয়ে তুষিকে জড়িয়ে ধরল সেও। তনিমা এক হাত বাড়িয়ে ওকেও বুকে আগলে ধরলেন। পাশ থেকে মৃত্যু ফ্যাচফ্যাচে গলায় বলল, আমাকে একটু জড়িয়ে ধরো না কেউ। ও তুষি আপু, আমি তো তোমার একমাত্র ছোট ভাই, আমাকে একটু আদর করবে না? তুষি সরে আসে। মিন্তুকে জড়িয়ে ধরে মাথায় চুমু খায়। ছেলেটা মিনমিন করে বলে, আমার বড় বোন তুমি, আমি যে কি আমার বড় বোন তুমি, আমি যে কি খুশি হয়েছি শুনে। এই পেতনিটাকে আমার একটুও পছন্দ না। উইশা চোখ মুছতে মুছতে বলল, সব কিছুতে তোর আমাকে টানতেই হবে, তাই না? রেহনুমার আহত নজর তুষির পানে। জন্মের পর শরীরে অসুস্থতায় মেয়ের মুখটাও ভালো করে দেখতে পাননি তিনি। জানতেনও না ও কেমন দেখতে হয়েছে। অথচ মেয়েটা হারিয়ে গেল। বুকের নেয়ার আগেই একটা করুণ দূরত্ব নেমে এলো বাতাসে। কত কান্না, কত আহাজারি, কত প্রার্থনার পর আজ মেয়েটাকে কাছে পেলেন তিনি। অথচ ঠিক করে ছুতেও পারলেন না। মেয়েটা তাকে মা ডাকলো না। না না, তা কী করে হয়? রেনুমা এগোতে গেলেই হাতটা চেপে ধরলেন সাইফুল। মাথা নেড়ে বললেন, এখন যেও না, অভিমান করে আছে, পরে গেলে দেখবে নিজেই তোমার কাছে আসবে। চুপচাপ মাথা নুইয়ে নিলেন রমণী। সাইফুল মেয়ের কাছে এসে দাঁড়ালেন। মাথায় হাতের স্পর্শ পেয়ে ঘুরে চাইল তুষি। সাইফুল আদ্রস্বরে বললেন, বাবাকে একবার জড়িয়ে ধরবি না, নাকি আবার উপরেও রাগ করে আছিস? তোর দুটো ভেঙে এলো তুষির। ঝট করে হামলে পড়ল বাবার বুকে। সাইফুলের চোখে জল, অথচ আনন্দে খলবল করে বললেন, নাকি আমার উপরেও রাগ করে আছিস? ভাইজান দেখেছেন আপনি? আপনাকে কদিন আগে বাবা ডাকা মেয়েটা এখন আমার মেয়ে হয়ে গেছে। এখন কি করবেন? ঠোঁট টেনে কাঁদো হাসলেন শওকত। ঘাড় ঘুরিয়ে চোখের জলটা মুছে নিলেন আস্তে। বিষণ্ণ চিত্তে ভাবলেন, মেয়ে আমি কোন মুখে এখন ওর থেকে বাবা ডাক শুনবো রে সাইফুল? ওই যোগ্যতা তো আজকে হারিয়ে বসেছি। জনব বসে থেকেই দুটো হাত বাড়িয়ে দিয়ে বললেন, তুষি, আয় দিদুন। এতদিন কি করেছি কি পড়েছি সব ভুলে দিদুনের কাছে আয় না একবার। বাবা ছাড়লেন ওকে। তুষি চোখের জল মুছে সে দাদির পায়ের কাছে বসলো। কোলে মাথা রাখতেই ঘাড় নামিয়ে এনে কপালে চুমু খেলেন জয়নব। তুষি হাসলো, তৃপ্তির বুক ভরা হাসি। এই তো কয়েক ঘন্টা আগেও ও হাহাকার করছিল একটা পরিবারের শূন্যতায়। আর এখন ওর কাছে সব আছে, সব। মেয়েটার সিক্ত চোখ আচমকা দোতলায় পড়ল। তুরঙ্গ বেগে সরে গেল একটা পুরুষালী শরীর। তাও ইউনিফর্মের অল্প একটু অংশ স্পষ্ট দেখেছে তুষি। অমনি সোজা হয়ে বসলো মেয়েটা। সচেতন চোখে দেখলো চারিপাশ। ইয়াসির কোথাও নেই। এর মানে কি বিটকেলটাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে দেখছিল এতক্ষণ? সব কিছু মিটে যাওয়ার পর এবার কেক কাটার পালা। দুজনে দুই মেয়ে নিয়ে দুপাশে দাঁড়িয়েছে সাইফুল। গোল টেবিলের কাজটায় ভিড় করেছে সকলে। একটু আগে শোকে দুঃখে নিংড়ে আসা ঘর এখন মেতে উঠেছে উচ্ছ্বাসে। শুধু উইশার চোখ চারপাশে ঘুরছিল। অয়ন ভাই কোথায়? একটু আগেই তো দেখলো এখানে। ওনাকে ছাড়াও ও কেক কাটবে কি করে? মেয়েটা কোনো রকমে ফোন টিপে একটা মেসেজ পাঠালো, অয়ন ভাই তুমি কোথায়? কেক কাটবো তো। সে মানুষ একটা দোকানের সামনে দাঁড়িয়ে। পেছনে মেইন রোডে যাতায়াত করা গাড়ির পেম্পুর শব্দে মেসেজ টোন কানে এলো।
ফোন বের করে পড়লো অয়ন। লিখে পাঠালো, দেরি হবে, কেক কেটে ফেল। দোকানি তখন শুধালেন, ফেল পিস দে। কিন্তু মেসেজ দেখে উইশার সব আনন্দ ফুস হয়ে উবে গেল বাতাসে। ও কেক কাটবে আর অয়ন ভাই পাশে থাকবে না, কি নিষ্ঠুরের মতো বলে দিল কেটে ফেল। সাইফুল তাগিদ দিলেন, কি হলো, ধর ছুরিটা। তুষি উইশা একে অন্যের দিকে চাইল, হাসলো দুজনে। উইশার জন্য বরাদ্দ কেকটা কাটতেই হাততালির বৃষ্টি হলো ঘরে। অনেকগুলো আওয়াজ একসাথেই শোনালো, হ্যাপি বার্থডে উইশা, হ্যাপি বার্থডে টু ইউ। আইরিন তালি বাজালো অনীহায়। হ্যাপি বার্থডে গান গাওয়ার জন্য তার ঠোঁট নড়ছে না, চিন্তায় মেয়েটার মাথা ঘুরছে শুধু। তখনই পাশে এসে দাঁড়ালো ইয়াসির। অমনি সে মেরুদণ্ড সোজা করে ফেললো। ইয়াসির এক পলক তাকাতেই চোখ সরালো ঝটপট। তারপর টুসির কেক কাটার পালা। রেনুমার বানানো দ্বিতীয় কেকের দিকে ছুরিটা এগোলেন সাইফুল। মেয়েটা সহসা হাত চেপে ধরে বলল, কেন, কি হয়েছে? রেনুমা প্রহূত শ্বাস ফেললেন, মুখ কালো করে বললেন, বুঝেছি, আমি বানিয়েছি বলে কাটবি না, তাই তো? রেনুমা কিছু বলতে গেলে ইশারায় থামালেন সাইফুল। জয়নব বললেন, কিন্তু বাড়িতে তো আর কেক নেই তুষি। মেয়েটা উদ্বেগ নিয়ে বলল, না আছে তো। সাইফুলের কণ্ঠে বিস্ময়। আছে কই, কে আনলো? তুষি অস্থির চোখে গাল চুলকালো। দৃষ্টির কোণ তুলে দেখলো ইয়াসিরের বুক অব্দি। কি ঘাটতেরা লোক রে ভাই, নিজে কেক কিনেছে অথচ জিভ নেড়ে বলতেও পারছে না। তুষি কি লজ্জায় মাথা খেয়ে এসব বলতে পারে? এক্ষুনি কেক নিয়ে ছুটে এলো আসমা। টেবিলে রাখতেই অবাক হলো সাইফুল। এটা আবার কে আনলো? তনিমা মিটিমিটি হেসে বললেন, স্বার্থ এনেছে। জয়নব চোখ কপালে তুলে বললেন, দাদু ভাই তুমি তুষির জন্য কেক এনেছো কখন আনলে? এর মানে ওর জন্মদিনের কথা তুমি জানতে আগে থেকে? এতগুলো দৃষ্টি একই সাথে মুখের উপরে পড়তেও ইয়াসির অপ্রস্তুত হলো না। খুব পরিষ্কার জবাব দিল, ভর্তির সময় ডকুমেন্টস জমা করার দিন শুনেছিলাম ওর কাছে ছোট মা তো ওর জন্য কেক বানাতো না, তাই বাইরে থেকে এনেছে। ভেবেছিলাম ও যখন এই বাড়িতেই থাকে তখন এইটুকু দায়িত্ব আমার পালন করা উচিত। জয়নব বললেন, বাহ, কত দায়িত্ব জ্ঞান তোমার, মুগ্ধ হই তোমাকে দেখে। এখন শুধু কেক থেকে দায়িত্বটা সংসার অব্দি গড়ালেই হলো। শেষটুকু বৃদ্ধা বিড়বিড় করেই বললেন। শুনল না কেউ। সাইফুল মাথা নেড়ে বললেন, ভালো ভালো, তুষি তাহলে এটাই কাটুক। তুষি কেকে পোষ বসাতে গিয়েও পাশ ফিরে চাইল। শৌকতকে বলল, বাবা আপনিও আসুন না, দুই বাবাকে সাথে নিয়ে কাটি। ভদ্রলোক নড়ে উঠলেন, অবাক হলেন সাথে। কিছুটি বুঝতে না পেরে ঠোঁটে হাসি টেনে এসে দাঁড়ালেন ত্রস্ত। এই একটা ছুরিতে এখন মোট 4টা হাত পড়ল। ফের তাড়ি বাজালো সবাই। আইরিন ভেঙচি কেটে মুখ ঘোরালো অন্যদিকে। কানে এলো ইয়াসিরের কথা। বলল, তালি বাজাচ্ছ না কেন? বিভ্রান্ত চোখে ফিরল মেয়েটা। জি বাজাও। ধমকালো সে। হকচকিয়ে সাথে সাথে তালি বাজালো আইরিন। এদিকে সকলের হাসি হাসি মুখগুলো এক ক্লিকে ক্যামেরা বন্দি করলো মিন্তো। সাথে গলা ফাটিয়ে চেঁচালো, হ্যাপি বার্থডে তুষিপু, হ্যাপি বার্থডে। রেহনুমা দীর্ঘশ্বাস ফেললেন। কি কপাল, মেয়ের জন্মদিনে একটু পাশেও দাঁড়ানোর উপায় নেই। তক্ষুনি কাঁধে হাত রাখলেন তনিমা, বললেন, সব ঠিক হয়ে যাবে ছোট, কষ্ট পাস না। তুষির মনে আচমকা এক সাহসী ইচ্ছে উদয় ঘটে গেল। ইয়াসিরকে একটু কেক খাওয়াতে পারত যদি, কিন্তু কি করে খাওয়াবে? কাছে গেলে যদি ধমকে অজ্ঞান করে দেয়? মেয়েটা ঠোঁট কামড়েই ভাবতে বসে। চট করে একটা বুদ্ধির আলো জ্বলে ওঠে মাথায়। এক পিস কেক নিয়ে দুরন্ত পায়ে জয়নবের কাছে এসে বলে, দিদুন হা করো। জয়নব বসেছিলেন চেয়ারে। পায়ের ব্যথায় বেশি নড়তে পারেন না তিনি। বললেন, কিন্তু আমার যে মিষ্টি খাওয়া বারণ। আরে একটু খেলে কিচ্ছু হয় না, নাও। বৃদ্ধা খেলেন। জয়নবের পাশে দাঁড়িয়েছিল ইয়াসির। তুষি ওকে শুনিয়ে শুনিয়ে বলল, আজকে আমি সবাইকে নিজের হাতে কেক খাওয়াবো দিদুন। বেশ তো, খাওয়াও। তুষি প্রশ্রয়ের আশাতেই ছিল।
ফড়িংয়ের মতো এক লাফে গিয়ে দাঁড়ালো ইয়াসিরের সামনে। মুখের কাছে কেক ধরতেই ছেলেটা ভরকে গেল একটু। নিজের থেকে অর্ধেক সাইজের মেয়েটাকে দেখলো ভ্রু কুচকে। তো সে ভেতর ভেতর ভয় পাচ্ছে, তাও সামনে থেকে নড়ল না। আইরিনের গা জ্বলে পড়ে ছাই হয়ে গেল। খিটমিট করলো মৃদু স্বরে, ভাইয়া মিষ্টি খান না, জানো না তুমি? তো সে কিছু বলল না, ভান করলো যেন শুনতেই পায়নি। দুই চোখ ছাপানো অলিক আশা নিয়ে কেকটা ইয়াসিরের সামনেই ধরে রইল শুধু। জয়নব বললেন, কি হলো দাদু ভাই, খাও। ইয়াসির তুষির হাত থেকে কেক খেলো না। দু আঙ্গুল দিয়ে ওর কবজি ধরে কেক নিজের হাতে নিল। সেটুকুই পড়ল মুখে। এতেই তুষির শান্তি। খেয়েছে তো? জয়নব বললেন, একটু দোয়া তো করে দাও মেয়েটাকে। তুষি নিষ্ফলক চেয়ে কত শত প্রত্যাশা শেথায়, কিন্তু একটা বারের জন্য চোখে চোখে ইয়াসির রাখলো না চোখে চোখ। অস্থির চিত্তে হাতটা তুলে মাথায় এক পাশে রাখলো, এদিকে ওদিকে চেয়ে ছোট্ট করে বলল, বেস্ট অফ লাক। তারপর সবাইকে উঠে গেল উপরে। শুধু চলে যাওয়ার শরীরটার পানি তুষি হাঁ হয়ে রইল। বিটকেলটা ওর মাথায় হাত রেখেছে, এইটুকু যে ভীষণ অনাকাঙ্ক্ষিত। এরপর আস্তে ধীরে আত্মীয়দের অনেকেই তুষিকে কেক খাওয়ালেন। যখনই দোয়া করতে ছুটে যাবেন, তুষি ত্রস্তর মাথায় অন্য পাশে ঘুরিয়ে দেয়, বলে, এদিকে হাত বোলান, এ পাশে ধরা যাবে না। আয়োজনের ওই পুরোটা সময় ইয়াসিরের স্পর্শে তুষি কারোর হাত পড়তে দিল না। তবে হাসলো, কথা বলল, ছুটলো ভাই বোনের সাথে। দুরন্ত মেয়েটাকে হাসনা দু চোখ ভরে দেখলেন। তুষি এমনিতেই চঞ্চল, ওর হাস্যোজ্জ্বল মুখ দেখলে কেউ বুঝবেই না ভেতরে কী লুকিয়ে আছে। কিন্তু আজ ওর এই চঞ্চলতা ভিন্ন পুরোপুরি। আজ তো মেয়েটা নিজের পরিচয় পেয়েছে পরিবার, বাড়ির সব কিছু। হাসনার বুকের ভেতরে শঙ্কার ধ্বনি আওয়াজ তোলে। এবারের লোকগুলো এখন কি করবে ওনার সাথে? যাই করুক, তুষি কি ওনাকে ভুল বুঝেছে, খারাপ লোভী ভেবেছে তাকে? এখন মেয়েটা দূরে সরে যাবে না তো? দাদি বলে কি আর ডাকবে না ওনাকে? ঠিক ওই ভয়েই হাসনা বারবার চেয়েও তুষিকে সত্যিটা বলতে পারেননি। মেয়েটা যখন দু হাতে জড়িয়ে ধরে দাদি বলে ডাকে, হাসনার সব শূন্যতা ধুয়ে মুছে যায়। এখন যদি তাও ফুরিয়ে আসে, কি নিয়ে বাঁচবেন তিনি? ঠিক তক্ষুনি কাছে এসে বসলেন রেহনুমা। কাঁধে হাত রাখতেই ভেজা চোখ তুলে তাকালেন তিনি। অপরাধে চুইয়ে আসা মন নিয়ে ব্যস্ত গলায় বললেন, আমারে মাফ কইরেন। রেহনুমা বলতে গিয়ে দিলেন না, মাঝপথে মৃদু হেসে বললেন, আমি আপনাকে মাফ করে দিয়েছি, আপনার ওপর আমার কোনো রাগ নেই। হাসনার চোখে অবিশ্বাস। সত্য? হ্যাঁ, প্রথমে অবশ্য রাগ হলেও আমার মেয়েটাকে তো আপনিই বাঁচিয়েছিলেন। আপনি না থাকলে আমি ওকে পেতাম? ও তো সেদিনই ওই বানের জলে ভেসে যেত। আপনি যেভাবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওকে বাঁচালেন, আদর যত্ন দিয়ে মানুষ করলেন, তার কাছে আপনার বাকি সব অন্যায় ফিকে। আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো খালা। হাসনা বিস্মিত, স্তম্ভিত। সাইফুল বললেন, ঠিক ভাই, ঠিক তাই। আমারও আপনার উপর কোনো অভিযোগ নেই। কৃতজ্ঞতায় মাথা নুইয়ে ডোকরে উঠলেন বৃদ্ধা। তুষি সব ছেড়ে অমনি কাছে ছুটে এলো। ঠিক আগের মতো দাদিকে জড়িয়ে ধরল দু হাতে। উদ্বিগ্ন হয়ে বলল, কাঁদছো কেন দাদি? ভেবেছো সব পেয়ে আমি তোমার থেকে দূরে চলে যাব? বোকা, এটা কখনো হয়? তুমি তো আমার মা, তুমিই আমার বাবা দাদি। তুমিই তো আমার মা, তুমিই আমার বাবা দাদি। তোমার জন্য আমি কখনো কোনো আদরের অভাব বুঝতে পারিনি। জন্ম দিলেই কি মা হওয়া যায় বলো? মেয়েদের মন উদার হতে হয়, ভালো হতে হয়। অন্যের সন্তান বলে পায়ে ঠেলার পর নিজের সন্তান জেনেই বুকে টেনে নেওয়াকে মাতৃত্ব বলে না। তুমি তো সবার থেকে আলাদা দাদি। যে অন্যের বাচ্চাকে বাঁচায়, বুকে নিয়ে মানুষ করে, তুষি তোমাকে তোমার ঋণ শোধের জন্য নয়। তুষি তোমাকে এমনি ভালোবাসে দাদি, মায়ের মতো ভালোবাসে। চেহারার আলো নিভে গেল রেহনুমার। মাঝের কয়েক লাইন সে তার উদ্দেশ্যেই বলা, তিনি জানেন, কিন্তু উত্তর দেওয়ার মতো মুখ তার নেই। শুধু নিরষ্ট মেয়েটার ফর্সা চেহারায় চেয়ে রইলেন তিনি। আজটা কথা বলতে পারলেন না, শুধু কান্নার গতি বাড়ল। ধরফরিয়ে মেয়েটাকে একদম নিজের কাছে মিশিয়ে রাখলেন। তারপর তনিমা হেসে বললেন, খালা, আপনার কিন্তু এত তাড়াতাড়ি যাওয়া চলবে না। আমাদের সাথে কিছু দিন থাকতে হবে। এই আনন্দ এইসব তো আমাদের একার নয়, আপনারও।
হাসনা শাড়িতে চোখের জল মুছতে মুছতে বললেন, কিন্তু আমার যে কামে যাইতে হইব। এসব কাজ টাজ বাদ, পরে খাওয়া যাবে। আপাতত সবাই মিলে আনন্দ করি। আমাদের বাড়ির মেয়ে ফেরত এসেছে, আর সেটা আপনার জন্য। প্লিজ না করবেন না। জয়নব বলার পরে হাসনা আর মানা করতে পারলেন না, মাথা নেড়ে বললেন, আচ্ছা। এখন রাত প্রায় অনেক। ঐশা শাড়ি চুড়ি কিচ্ছু খোলেনি। অমন সাজগোজ নিয়ে গোটা ঘর অস্থির চেতে পায়চারি শুরু করলুম। তুষি খাটে বসে বসে দেখছিল ওকে। ঐশা হাঁটলেই ঝুনঝুনির শব্দ হচ্ছে নুপুরে, হাতের চুড়িতে। মেয়েটাকে শাড়িতে কি অপরূপ লাগছে দেখো। সব থেকে সুন্দর ঐশার ঠোঁটের পাশে তিলটা। তুষিও একই জায়গায় তিল, কিন্তু ঐশাকেই যেন বেশি মানায় এতে। ও মুচকি হাসলো। এতদিন জেনে আসা ওর সব থেকে ভালো বন্ধু আজ আচমকাই ওর যমজ বোন হয়ে গেছে। একই দিনে একই সময়ে মায়ের পেটে জন্ম ওদের। ভাবতে গিয়ে একটা কথা কাটার মতো তুষির শরীরে ফুটে উঠল। এসব চোর ছেচোর আমি পেটে ধরবো কেন? কিন্তু মুখের হাসি কমতে দিল না মেয়েটা। ঢোক গেলে উবেও দিল সব, বরং হাসলো আরো বেশি। কণ্ঠ চটপটে করে বলল, হোয়াই ইউ ওয়াকিং? উইশা, এভাবে ওয়াক না করে সিট মি। মেয়েটা থামলো না। অমন হাঁটতে হাঁটতেই চসূচক শব্দ তুলল জিভে। আহা তুষি, ওক না, ওটা ওয়াক। আর সিট মি না, সিট হিয়ার। কতবার বলেছি, যতদিন না পুরোপুরি শিখে যাচ্ছ এমন আধ ভাঙ্গা ইংরেজি বলবেন না। ওকে ওকে, আসলে অনেক দিনের অভ্যাস তো, মুখ ফসকে বেরিয়ে যায়। কিন্তু তুমি এরকম হাঁটছো কেন? ঐশা দাঁড়ালো, কোমরে হাত দিয়ে বলল, কি করব তাহলে? অয়ন ভাইয়ের কাণ্ডজ্ঞান দেখলে? আমি সেই সন্ধ্যা থেকে এত ভারী শাড়ি চুড়ি পরে বসে আছি ওনার সাথে ছবি তুলবো বলে, আর উনি কিনা লাপাত্তা। কেকটা অব্দি কাটলো না আমার সাথে। তুষি মাথা ঝাঁকায়। তাই তো, এ তো ভেরি অন্যায়। আচ্ছা, ওনারা দুই ভাই এরকম রসকসহীন কথা বলতো? মেয়েদের মন বোঝে না? আমিও সেটাই ভাবছি। বড় মাকে জিজ্ঞেস করে দেখতে হবে। ওদের কথার মাঝেই ডোরবেল বাজলো। সবাইকে চোখের তারা ঝলকে উঠল উইশার। এখন তো আর বাড়ির বাইরে অয়ন ছাড়া কেউ নেই। তো সে ভ্রু নাচিয়ে বলল, ওই এসছেন তোমার অয়ন ভাই। যাই। হ্যাঁ বলে দুরন্ত পায়ে ছুট লাগায় মেয়েটা। তুষি মুচকি হাসলো। বুক ফুলিয়ে শ্বাস ফেলার মাঝেই মনে পড়ল ইয়াসিরের কথা। ফের মাথার ওই পাশটায় আলতো হাতে ছুঁয়ে দিল সে। তারপর ফট করেই উঠে দাঁড়িয়ে স্লিপার পায়ে পড়ল। ইয়াসিরকে দেখার এক অমোঘ তৃষ্ণার ভেতরটা ছটফট করে উঠেছে। চপল চিত্তে বের হলো তুষি। ইয়াসিরের ঘরে একটু উঁকি মেরেই আবার চলে আসবে, অথচ বাইরে এসেই থমকালো পা দুটো। ইয়াসির সিঁড়ি বেয়ে উপরে উঠছে। উপরে তো ছাদ। তুষি ভ্রু কুচকায়। উনি ছাদে যাচ্ছেন? এত রাতে ছাদে কেউ যায়? মেয়েটা ঘরে ফিরতে নিয়েও থামলো। এই মাঝরাতে ইয়াসিরের ছাদে যাওয়ার কারণ না জানলে ঘুম হবে না আজ। তড়িৎ পা টিপে টিপে ওর পিছু নিল তুষি। ঐশা দরজা খোলার আগেই আসমা খুলে দিয়েছে। ব্যাপারটা ওর পছন্দ হলো না। ভাবলো দরজা খুলবে, সাথে সাথেই চারটে চোখ মিলবে একে অন্যের সাথে। অয়ন ভাই তাকাবেন। তখন সবার মাঝে ওর এই সাজকে ভালো করে দেখতে পারেননি নিশ্চয়। এখন না হয় দেখবেন মন ভরে। ঐশা তখন গাল ফুলিয়ে বলবে, এখন আসার সময় হলো আপনার? তার বাইরে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছিল। অল্প স্বল্প ভিজেছে অয়ন। হাত দিয়ে ট্রিম করা চুল ঝাড়তে ঝাড়তে ভেতরে ঢুকলো সে। লক ঘুরিয়ে ফিরতেই দেখলো অদূরে মুখ ভার করে দাঁড়িয়ে ঐশা। সাথে সাথেই হেসে ডাকলো ও। এদিকে মেয়েটা অভিমানের বরফে ওই ডাক যেন এক টুকরো তাপ। সব গলে জল হলো নিমিষেই। দৌড়ে এলো পাখির মতো। দুগালে টইটম্বর হাসি নিয়ে বলল, হ্যাঁ। অয়ন পেছন থেকে হাতটা সামনে আনলো। এক থোকা লাল গোলাপ টস টসে করছে মুঠোতে। বাড়িয়ে দিয়ে বলল, ধর। ঐশার বুক ধড়ক করে উঠল। ফুলগুলো দেখে অবাক হওয়ার সাথে ভীষণ উচ্ছ্বাসে চুইয়ে আসে মন। সেই তাল, সেই ছন্দে, যাতে প্রেমিকের সামনে এলেই মেয়েলি হৃদয়ে সে তার বেজে ওঠে। কাপা হাতটা বাড়িয়ে ফুলগুলো ধরলো মেয়েটা। আস্তে ধীরে নিয়ে রাখলো বুকের কাছে। এই ফুল অয়ন ভাই ওর জন্য এনেছে, ওকে ভালোবেসে এনেছে। ঐশার দুই চোখে তৃপ্তি, ঠোঁটের হাসি আর কপলে ফেটে ওঠা লজ্জায় অয়ন চইল না বোধ হয়।
বলল আচমকা। যা দিয়া। চোখেতে মাথা তুলল সে, ভ্রুকুচকে বলল, কাকে দিয়ে আসবো? অয়ন জিভে ঠোঁট ভেজালো, কণ্ঠে চেপে বলল, তুষিকে। উষা থমকায়, এক বল বিভ্রান্ত চোখে দেখে ফুলের দিকে। মাথায় প্রশ্ন, অথচ জিজ্ঞেস করতে কণ্ঠ জড়িয়ে এলো। তুষিকে কেন দেব অয়ন ভাই? অয়ন চারপাশটা সতর্ক চোখে দেখলো, কেউ নেই। কপাল কুচকে বলে, তুই কি বোকা, বড় হসনি? একটা ছেলে একটা মেয়েকে গোলাপ কখন দেয় এখনো বুঝিস না? উষার বুকের ভিতরটা দুম করে লাগলো কিছু একটা। আতঙ্ক, উদ্বেগ আর চিন্তায় মুখের রক্ত সরে গেল। এখন কি শুনবে ও? কি বলতে চাইছে অয়ন ভাই? ছেলেটা অধৈর্য বেশ। কি হলো, যা। তারপর কেমন করে হাসলো অয়ন, বলল, বলিস এটা ওর জন্মদিনের উপহার। উষার এসব কানে ঢুকলো না। শূন্য দৃষ্টিতে অয়নের এই চমৎকার হাসি দেখল সে। এই হাসি যে অন্য কিছুর ইঙ্গিত। তবে কি? ভাবতে মেয়েটার নিঃশ্বাস ফুরিয়ে এলো। ফ্যাসফ্যাসে কণ্ঠে শুধালো, তুমি কি তুষিকে পছন্দ করো? অয়নের মাঝে বিব্রত হওয়ার চিহ্ন নেই, বরং হাড় ডলতে ডলতে হাসল সে, বলল, উষা কিংকর্তব্য মিমোর। গগন বিদারিণী শব্দে পৃথিবী দুলে উঠল তার মাথার উপরে। খণ্ড খণ্ড হয়ে ভাঙল বিশাল আকাশ। পায়ের তলা থেকে মাটি সরে গেল। প্রেম শেখানো সেই নির্মম ভুবনের সাথে পাল্লা দিয়ে হৃৎপিণ্ডটাও ভূমিকম্পের মতো কেঁপে উঠল যেন। অয়ন ভাই তুষিকে পছন্দ করে? তাহলে ও অয়ন ভাইয়ের জীবনেও কে?